কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা শিরেনোকো প্রজেক্ট জিরো ক্রনিকল নামের এই সিরিজটার কাহিনী জানবো। এই ছেলেটার ভাগ্য এতটাই বেশি খারাপ যে আজ পর্যন্ত কেউ তার কোনো নামই রাখেনি। তবে একদিন সে একজন ডার্ক নাইটের সাথে পরিচিত হয়, আর এই ডার্ক নাইট তাকে ডেমন প্রিন্স বানানোর জন্য ট্রেনিং দিতে থাকে। আর একদিন সে ফাইনালি ডেমন প্রিন্স হয়ে যায়। তো তার জার্নিটা সে কিভাবে কমপ্লিট করে, আর একজন দুর্বল ছেলে থেকে কিভাবে সে ডেমন প্রিন্স হয়ে যায়, সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল রয়েছে, তোমরা চাইলে বিজ্ঞাপনটা দেখতেও পারো কিংবা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। তো গেম খেলে শুধুমাত্র এখন মজাই নয়, পেয়ে যেতে পারো বিশাল আয়ের সুযোগ। আর মোস্ট পে দিচ্ছে দারুণ অফার এবং অফুরন্ত সম্ভাবনা। আর মোস্ট পে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। আর এখানে রেজিস্ট্রেশন করলেই পেতে পারো 500 টাকার ফ্রি বোনাস, আর বন্ধুদের রেফার করেও আনলিমিটেড 1200 টাকা বোনাস পেতে পারো। আর জন্মদিন স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত পেতে পারো এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস। আর এই আইপিএল এ ধামাকা অফার রয়েছে 200% স্পোর্টস রিলোড বোনাস 7000 টাকা পর্যন্ত। আর মোস্ট প্লেতে খেলো এবং জিতে নাও ইয়ামাহা R15M, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, এসার নিট্রো V15, রেডমি নোট 13 প্রো 5G, JBL পার্টি বক্স সহ আকর্ষণীয় পুরস্কার। আর 650% স্লট বুস্ট প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। আর সবচেয়ে দ্রুত এবং নিরাপদ লেনদেন রয়েছে বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায়। আর ইন্ডিয়া রয়েছে ফোন পে, গুগল পে। তো পিন কমেন্ট থেকে বিনামূল্যে মোস্ট প্লে রেজিস্ট্রেশন করতে পারো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো। তবে আমি তোমাদেরকে সতর্ক করে বলছি, আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। এপিসোডের শুরুতেই আমাদের বলা হয় হাজার হাজার বছর আগে দুনিয়াকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। প্রথম ভাগটা ছিল উপরে আকাশে, যেটাকে একটা সাদা বিড়াল কন্ট্রোল করত, আর এটা ছিল আলোর রাজ্য। এই সাদা বিড়ালটা নিচে থাকা একটা কালো বিড়ালকে অনেক বেশি পছন্দ করত। তবে এই কালো বিড়ালটা অন্ধকারের রাজ্য বা ডার্কনেসে থাকতো। আর এখান থেকেই মূল কাহিনীটা শুরু হয়। এখন আমাদের এই গল্পের প্রধান চরিত্রকে দেখানো হয়, যার নাম এই পুরো গল্পে একবারও বলা হয়নি। সে নিজের ঘর থেকে বের হয় এবং এই গ্রামের বড়দের সাথে দেখা করে শিকার করতে যাওয়ার জন্য। আসলে এই গ্রামের কিছু মানুষ শিকারে গিয়ে এই গ্রামের সকলের জন্য খাবার নিয়ে আসতো। শিকারে যাওয়ার জন্য তারা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। তবে আমাদের মেইন ক্যারেক্টার উপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে আকাশের এই রাজ্যে মানুষরা কত শান্তিতে থাকে, তাদের খাবার নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। আসলে এই ডার্কনেসের রাজ্যে তাদের সবাইকে খাবারের জন্য অনেক বেশি কষ্ট করতে হতো, আর তাছাড়া তাদের জীবনও অনেক বেশি কঠিন ছিল। যাই হোক, তারা যখন শিকারের জন্য যাচ্ছিল তখনই সেখানে একটা লোক দৌড়াতে দৌড়াতে চলে আসে। এই লোকটা তাদের আগে শিকারে গিয়েছিল। সে এখানে এসে সবাইকে বলে একটা মনস্টার আমাদের সবার উপরে আক্রমণ করার জন্য এখানেই আসছে। তার কথা সবাই ভালো মতো বোঝার আগেই সেখানে সেই মনস্টাররা গেট ভেঙে ঢুকে পড়ে। গ্রামের সকল লোকেরা তখন অনেক বেশি টেনশনে পড়ে যায়। তারা তখন তাদের হাতের কাছে যা পায় তা দিয়েই এই মনস্টারগুলোর সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে গ্রামের কিছু মানুষেরা আমাদের মেইন ক্যারেক্টারকে বলে এই বাচ্চাদেরকে বাঁচানোর দায়িত্ব তোমার, তুমি এই বাচ্চাদেরকে নিয়ে গ্রামের বাইরের একটা গুহায় যাবে। এদিকে আমরা দেখতে পাই অনেক মনস্টার একসাথে এই গ্রামের উপরে আক্রমণ করে দিয়েছিল, আর এই ছেলেটা তখন এই বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে থাকে। পালানোর সময় একটা ছেলে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এই কারণে তাদের সবার গতি অনেক বেশি কমে যায়। তখনই সেখানে সেন্টিপড টাইপের একটা মনস্টার চলে আসে, আর এখানে থাকা সবার উপরে আক্রমণ করতে থাকে। আমাদের মেইন ক্যারেক্টার তখন একটা ডেগার বের করে এই মনস্টারটার সাথে ফাইট করতে থাকে। তবে এই মনস্টারটার বডির শেল অনেক বেশি শক্ত ছিল, এই কারণে সে তার ড্যাগার দিয়ে কিছুই করতে পারে না। এই মনস্টার এখানে থাকা কয়েকটা বাচ্চাকে মেরে ফেলে। এখানে শুধুমাত্র দুই ভাই বোন আর আমাদের মেইন ক্যারেক্টার বেঁচে থাকে। তারা তখন ভাবে এই মনস্টারটা অনেক বেশি শক্তিশালী। এরপর তারা তিনজন সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। পালিয়ে যাওয়ার সময় এই মনস্টারটার কাছ থেকে তার বোনকে বাঁচানোর জন্য এখানে থাকা সেই ভাইটা নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দেয়। এরপরে আমাদের মেইন ক্যারেক্টার আর সেই বাচ্চা মেয়েটা একটা গুহার মধ্যে চলে আসে। তবে সেই সেন্টিপডের বিষের কারণে এই বাচ্চা মেয়েটা এখানে মারা যায়, আর এই ঘটনাটার কারণে আমাদের মেইন ক্যারেক্টার এখানে অনেক বেশি কষ্ট পায়। রাতের বেলা সে সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে তাদের গ্রামে ফিরে আসে। গ্রামে আসার পর সে দেখতে পায় চারিদিকে এখন গ্রামবাসীদের শুধু লাশ পড়ে আছে, এখানে আর কেউই বেঁচে নেই। সে অনেক বেশি হতাশ হয়ে একটা কোদাল হাতে উঠিয়ে নেয় এবং সেখানে অনেক বড় একটা গর্ত খুঁড়তে থাকে, যেন সে সকল গ্রামবাসীদেরকে এখানে কবর দিয়ে দিতে পারে। এভাবেই চলতে চলতে অনেক দিন কেটে যায়। একদিন এখানে স্কিয়ার নামের একজন সৈন্য আসে। সে এখানে এসে আমাদের মেইন ক্যারেক্টারকে একটা রুটি খেতে দেয়। এরপর সে তাকে বলে তুমি যদি এভাবেই
মাটি খুঁড়তে থাকো তাহলে তুমি কোনো কারণ ছাড়াই মারা যাবে। এরপরে তারা দুজন বসে কথাবার্তা বলতে থাকে। স্কিয়ার এখানে তাকে তার নাম জিজ্ঞাসা করে। ছেলেটা তখন বলে, আমার কোনো নাম নেই, তুমি আমাকে যা খুশি তাই বলে ডাকতে পারো। এরপর এই ছেলেটা স্কিয়ারকে জিজ্ঞাসা করে কিং অফ ডার্কনেস কেন এই ধরনের মনস্টারদেরকে পৃথিবীতে ছেড়ে দিয়ে রেখেছে। এরপরে এই ছেলেটা আবারও সেখানে কবর খুঁড়তে শুরু করে। সে বলে, তোমার জন্য এটা সাধারণ ব্যাপার হতে পারে, তবে এটা আমার দায়িত্ব। তাদের আত্মার শান্তির জন্য হলেও আমাকে তাদেরকে এখানে কবর দিয়ে দিতে হবে। এরপরে স্কিয়ার তাকে উপরে আসতে বলে এবং সে তার একটা তলোয়ার এই ছেলেটাকে দেয়। ছেলেটা তখন কোনো কিছু না ভেবেই এই তলোয়ারটাকে তার শেল থেকে বাইরে বের করে। এরপর তারা দুজন এখানে ফাইট করা শুরু করে। স্কিয়ার যেহেতু অনেক এক্সপিরিয়েন্সড একজন ফাইটার ছিল, এ কারণে সে খুবই সহজে এই ছেলেটার আক্রমণগুলোকে লক করে দিচ্ছিল। সে বলে, একটা সময় ছিল যখন আমি নিজে কিং অফ ডার্কনেস হওয়ার চেষ্টা করছিলাম, তবে সেই সময়ে আমাকে সিলেক্ট করা হয়নি, কারণ একটা সময়ে শুধুমাত্র একজনই কিং অফ ডার্কনেস হতে পারবে। ফাইট করার সময় স্কিয়ার এই ছেলেটাকে বুঝায়, তুমি যদি চাও যে এই পৃথিবী আর তোমার সকল প্রিয় মানুষরা ভালো থাকুক, তাহলে তোমাকেই দ্য কিং অফ ডার্কনেস হতে হবে। এছাড়াও একটা কথা মনে রেখো, কারোর সাহায্যই তোমার ভাগ্য বদলে দিবে না, তোমাকেই পরিশ্রম করতে হবে এবং তোমাকেই সেটা অর্জন করতে হবে। এসব কথা শুনে এই ছেলেটা অনেক বেশি মোটিভেট হয়। ছেলেটা তখন বলে, ঠিক আছে, তাহলে আমি যে কোনো মূল্যে দ্য কিং অফ ডার্কনেস হব। এরপরে সে তার ফুল পাওয়ার একসাথে ব্যবহার করে স্কিয়ারের উপরে আক্রমণ করে, আর এখানে কোনোভাবে স্কিয়ারের হাত থেকে সেই তলোয়ারটা পড়ে যায়। এরপরে স্কিয়ার এখানে হাসতে হাসতে বসে পড়ে। ছেলেটা এখানে অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিল, সে বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। স্কিয়ার তখন বলে, ফাইনালি আমার জীবনের একদম শেষ সময়ে আমি এই ধরনের চমৎকার কিছু দেখলাম। এরপরে স্কিয়ার সেখানে শুয়ে পড়ে। স্কিয়ার তখন ছেলেটাকে বলে, আমার জীবন এখন শেষ হয়ে যাচ্ছে, তুমি আমার এই তলোয়ারটাকে নাও আর তুমি রয়্যাল ক্যাপিটালের দিকে যাও। সেখানে আমার একটা প্রাসাদ আছে। এখানে সে রিভিল করে সে আসলে একজন নোবেল ফ্যামিলির মেম্বার, আর যার কাছেই এই তলোয়ারটা থাকবে তাকেই সেই ফ্যামিলির হেড হিসেবে মানা হবে। এরপর সে আবারও সেই ছেলেটাকে তার তলোয়ার নিতে বলে আর বলে, তুমি হবে প্রিন্স অফ ডার্কনেস। এরপর সে ছেলেটাকে আরো বলে, সেই প্রাসাদে তুমি ভ্যালেস নামের একজন সিপাহীকে দেখতে পাবে। সে যদি তোমার সোয়ার্ড বা তলোয়ার চালানোর স্কিলকে দেখে তাহলে সে অবশ্যই তোমার যত্ন নিবে। ছেলেটা তখন স্কিয়ারের কাছে এসে কান্না করা শুরু করে, আর এই ছেলেটার চোখের পানি যখন সেখানে থাকা মাটিতে পড়ে তখন সেই পুরো এলাকাটাই উজ্জ্বল হয়ে যায়। আর এই জিনিসটাকে দেখে স্কিয়ারও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই ছেলেটা তো ডার্কনেসে জন্মগ্রহণ করেছিল, আর যে ছেলে ডার্কনেসে জন্মগ্রহণ করেছে তার চোখের পানি থেকে তো এত বেশি উজ্জ্বলতা আসার কথা না। যাই হোক, এরপরে স্কিয়ার এখানে মারা যায়। এই ছেলেটা তখন সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক না কেন আমাকে দ্য কিং অফ ডার্কনেস হতেই হবে। এরপরে সে তার মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই লাইট কিংডমের উপরে ডার্ক কিংডমের কিছু মনস্টাররা আক্রমণ করে দিয়েছে। লাইট কিংডমের রানী কুইন আইরিস, তার বোন সীমা এবং সবচেয়ে সাহসী সৈন্য ফিউজ সবাই মিলে একসাথে এই মনস্টারদের সাথে ফাইট করতে থাকে। কুইন আইরিসের বোন সীমা তখন সেখানে একটা প্রোটেকশন কবচ বানিয়ে দেয়। এটার কারণে সৈন্যরা এখানে অনেক ভালো মতো ফাইট করতে পারে, আর ফাইনালি তারা সবাই মিলে এই ডার্কনেসের মনস্টারদেরকে হারিয়ে দিতে পারে। এই মনস্টারদেরকে হারিয়ে দেওয়ার পর তারা সবাই ফিরে আসে। সে বলে, কুইন আইরিস ডার্কনেসকে সম্পূর্ণভাবে মেরে ফেলতে অনেক বেশি ইতস্তত হচ্ছে। সে মনে করে পৃথিবীতে ব্যালেন্স বজায় রাখার জন্য ডার্কনেসের থাকাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ফিউজ তখন বলে, তুমি চিন্তা করো না, কুইন আইরিস অবশ্যই দ্য কিং অফ ডার্কনেসকে মেরে ফেলবে। এরপরে আমরা কুইন আইরিসকে দেখতে পাই, সে এখানে একজন প্রিস্টের সাথে কথা বলছিল, কিভাবে সে তার সৈন্যদেরকে আরো বেশি শক্তিশালী করতে পারবে এই ব্যাপারটা নিয়েই সে এখানে এই প্রিস্টের সাথে কথা বলছিল। এরপরে আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, সে এখানে একটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল। এখানে ভ্যালাস নামের এই ডার্ক নাইট তার হাতে স্কিয়ারের তলোয়ার দেখে অনেক বেশি রেগে যায়। সে মনে করছিল এই ছেলেটা হয়তো স্কিয়ারের তলোয়ারটাকে চুরি করেছে। ছেলেটা তখন বলে, আমি এই তলোয়ারটাকে চুরি করিনি, আর স্কিয়ার মারা গেছে। এটা শুনে সে এখানে অনেক বেশি রেগে যায়। সে মনে করে এই ছেলেটাই হয়তো স্কিয়ারকে মেরে ফেলেছে। সে তখন তার ডার্ক স্পেল ব্যবহার করে ছেলেটার উপরে আক্রমণ করে। তবে সে যখন বুঝতে পারে এই ছেলেটার মধ্যে স্কিয়ারকে হারানোর মতো শক্তি নেই, তখন সে ছেলেটাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ছেলেটা তখন বলে, স্কিয়ার আমাকে এই তলোয়ারটা দিয়েছে এবং আমাকে দ্য কিং অফ ডার্কনেস হওয়ার দায়িত্ব দিয়েছে। এরপরে আমরা লাইট কিংডমে কুইন আইরিসকে দেখতে পাই, সে এখানে প্রজেনেটর রুমের সামনে প্রার্থনা করছিল। আসলে এটা এমন একটা রুম, আর এখানে এমন একটা জিনিস আছে যেটা থেকেই তারা সকল শক্তি পায়, আর এই শক্তিটাকেই দ্য ডার্কনেসের মনস্টাররা নিতে চাইছে। সীমা তখন বলে, আসলেই কি ডার্কনেসের মনস্টাররা এই প্রজেনেটর রুলটাকে নিতে চাইছে? কুইন আইরিস তখন বলে, হ্যাঁ, দ্য কিং অফ ডার্কনেস এখন এটার পেছনেই পড়ে আছে, সে যে কোনো মূল্যে এটাকে নিতে চায়। তার কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি বর্তমান সময়ে যে কিং অফ ডার্কনেস আছে সে মোটেও ভালো না, সে কখনোই নিজের প্রজাদের কথা চিন্তা করে না। এই কারণে কুইন আইরিস এখানে প্রার্থনা করে পরবর্তীতে যে কিং অফ ডার্কনেস হবে সে যেন আগের দ্য কিং অফ ডার্কনেসদের মধ্যে
মতো দুনিয়ার ব্যালেন্স বজায় রাখার জন্য কাজ করে। তখনই এখানে একজন সৈন্য দৌড়াতে দৌড়াতে আসে এবং কুইন আইরিসকে বলে ওয়েস্টার্ন ক্যাপিটালে কিছু মনস্টাররা আক্রমণ করে দিয়েছে, আর যে ডেমন তাদেরকে লিড দিচ্ছে সে অনেক পাওয়ারফুল ডেমনদের মধ্যে একজন, আর তার নাম হচ্ছে বল। আইরিস তখন সীমাকে বলে তুমি ফিউসের সাথে মিলে আমাদের সৈন্যকে রেডি করো। এরপর আইরিস নিজে ফাইট করার জন্য উড়ে সেখান থেকে চলে যায়। সীমা তখন তার টেলিপ্যাথি পাওয়ারের সাহায্যে এই রাজ্যে থাকা সবাইকে জানিয়ে দেয় যে ওয়েস্টার্ন ক্যাপিটালে কিছু মনস্টাররা আক্রমণ করে দিয়েছে। এটা শুনে এখানে থাকা প্রত্যেকটা নাইটই ডিফেন্স রেডি করে, আর বলের নাম শুনে এখানে থাকা বেশিরভাগ সৈন্যদেরই অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ বল অনেক শক্তিশালী একটা ডেমন। এরপর আমরা ওয়েস্টার্ন ক্যাপিটালের সিন দেখতে পাই। এখানে এই ডেমন বল এখানে থাকা সকল সৈন্যদেরকে খুবই সহজে মেরে ফেলছিল। যে সকল মেজরা লুকিয়ে লুকিয়ে তার উপরে আক্রমণ করছিল, বল খুবই সহজে তাদের লোকেশনকে আইডেন্টিফাই করে সেই জায়গায় গিয়ে তাদেরকেও মেরে ফেলে। এরপরে বল নিচে দাঁড়িয়ে থাকা কিছু সৈন্যকে তার পায়ে পিষে মেরে ফেলতে নেয়। তবে তখনই সেখানে একটা এলডেন লিডার চলে আসে যার নাম ছিল অ্যালেনশিয়া। অ্যালেনশিয়া এখানে এসে তার স্কোয়াডের সাহায্যে বলের উপরে অনেক ডেঞ্জারাস আক্রমণ করে। তবে এত ডেঞ্জারাস আক্রমণের পরেও বলের এখানে কিছুই হয় না। এটা দেখে অ্যালেনশিয়া এখানে অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে কিভাবে এখন বলের সাথে ফাইট করবে। তবে তখনই এখানে কুইন অফ লাইট অর্থাৎ কুইন আইরিস চলে আসে। কুইন আইরিস এখানে এসে সরাসরি বলকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ দেয়। এরপরে কুইন আইরিস সেই রুইনের সাহায্যে তার তলোয়ারকে চার্জ করে এবং ফুল পাওয়ার দিয়ে এই বলের উপরে আক্রমণ করে। তবে বল তার এত ডেঞ্জারাস আক্রমণকেও সহ্য করে নেয়। এরপর বল এখানে একটা আক্রমণ করে। এই আক্রমণটার কারণে এখানে থাকা সবকিছুই ধ্বংস হয়ে যেতে থাকে। এদিকে লাইট কিংডমের কিছু সৈন্যরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই তাদের সামনে দুইজন ডার্ক কিংডমের সৈন্যরা চলে আসে। এই সৈন্যরা বলছিল আমাদেরকে জোর করে এই ফাইটে নিয়ে আসা হয়েছে। এরপরে তারা এখানে স্যারেন্ডার করে দেয়। তারা যখন মাটিতে বসে পড়ে তখনই তাদের আসল রূপ সামনে আসে। হঠাৎ করেই তাদের মধ্যে ডার্কনেসের শক্তি চলে আসে এবং তারা এই সৈন্যদের উপরে আক্রমণ করে দেয়। দেখতে দেখতে এখানে আরো অনেক বেশি সৈন্যরা চলে আসে। এখন লাইট কিংডমের এই সৈন্যদের পক্ষে এদেরকে হারানো সম্ভব ছিল না। এদিকে আমরা কুইন আইরিসকে দেখতে পাই। সেও বলের সামনে খুব বেশি কিছু একটা করতে পারছিল না। সে তখন সেই রুইনের সাহায্যে তার তলোয়ারে আরো অনেক পাওয়ার আনার চেষ্টা করে। তবে অ্যালেনশিয়া তখন তাকে ওয়ার্নিং দেয়। সে বলে তুমি যদি রুইনের উপর বেশি চাপ দাও তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তখন আমাদের সবার উপরেই কিন্তু বিপদ নেমে আসতে পারে। এরপরে অ্যালেনশিয়া তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আইরিসকে কিছুটা শক্তি দেয়। এরপর আইরিস যখন বলের উপর আক্রমণ করতে যায় তখন বল হতাশ হয়ে এই জায়গাটা থেকে চলে যায়। আমরা জানতে পারি বল শুধুমাত্র নিজের মজার জন্য শহরকে এইভাবে ধ্বংস করছিল, তার আর কোনো উদ্দেশ্যই ছিল না। সে এই সবকিছু করছিল শুধুমাত্র তার নিজের খুশির জন্য। দেখতে দেখতে সেখানে সকাল হয়ে যায় এবং সীমা সহ সকলেই সেখানে চলে আসে। এরপর সীমা তাকে বলতে থাকে যে কিভাবে এই আক্রমণটা হয়েছিল। এরপরে আমরা ডার্ক কিংডমকে দেখতে পাই। এখানে থাকা বিভিন্ন রাজারা নিজেদের মধ্যেই ফাইট করছিল। যাই হোক, এরপরে কিং অফ ডার্কনেস তার নিজের জায়গায় চলে আসে। সে তখন ভ্যালাসের সাথে কথা বলে এবং তাকে তার স্বপ্নের ব্যাপারে বলে। সে বলে আমাকে এই পুরো দুনিয়াটাকেই অন্ধকার দিয়ে ঢেকে দিতে হবে, আর লাইট কিংডমের সাথে মিলে আমাদের পক্ষে কোনো কাজ করা সম্ভব না। আমরা আমাদের মতো কাজ করব, আমরা কখনোই লাইট কিংডমের সাথে একত্রিত হব না। যাই হোক, এরপরে ভ্যালাস তার বাসায় ফিরে আসে। আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার এই বাসাতেই আছে। আসলে ভ্যালাসের কাজ ছিল যারা সম্ভাব্য কিং অফ ডার্কনেস হতে পারবে তাদের প্রত্যেকের খেয়াল রাখা। এই কারণে সে এই ছেলেটারও খেয়াল রাখছে। সে এই ছেলেটাকে বলে রাজা হওয়ার জন্য শুধুমাত্র তলোয়ার চালানোটাই যথেষ্ট না, তাকে যথেষ্ট পরিমাণ জ্ঞানীও হতে হবে। তাকে প্রত্যেকটা কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলতে হবে। এরপরে আমরা দেখতে পাই আমাদের হিরো বা আমাদের মেইন ক্যারেক্টার ভ্যালাসের সাথে তলোয়ার চালানো শিখছে এবং সে বিভিন্ন বই পড়ছে যেন কিভাবে একজন ভালো রাজা হতে হয় সেই সম্পর্কে সে সবকিছুই জানতে পারে। এর কিছুদিন পর ভ্যালাস তাকে স্কিয়ারের একজোড়া জামা কাপড় দেয়। স্কিয়ার যখন এই ছেলেটার বয়সী ছিল তখন স্কিয়ার এই জামাটা পরেছিল। এরপরে আমরা কিং অফ ডার্কনেসের আরেকজন ক্যান্ডিডেটকে দেখতে পাই। তার নাম ছিল লেডি গ্রোজা। সে এখানে একটা ফাইটের ময়দানে ছিল। তার সামনে 3টা মনস্টার চলে এসেছিল। লেডি গ্রোজা তখন তার ফায়ার অ্যাবিলিটি ব্যবহার করে এই মনস্টারটাকে খুবই সহজে হারিয়ে দেয়। এরপরে সে এখানে নিজেই ফ্লেক্স মারতে থাকে। তবে তখনই তার পেছন থেকে একটা মনস্টার তার উপরে আক্রমণ করে। লেডি গ্রোজা এই মনস্টারটার সাথে ফাইট করার জন্য প্রস্তুত ছিল না। এই মনস্টারটা যখন তার উপরে আক্রমণ করতে নেয় তখনই এখানে আমাদের মেইন ক্যারেক্টার এসে তাকে বাঁচিয়ে নেয়। লেডি গ্রোজা এখানে তার উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল। সে তখন তাকে রাতের বেলা একটা লোকাল বারে ইনভাইট করে। তারা এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। লেডি গ্রোজা তখন এই ছেলেটাকে বলে তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি অবশ্যই দ্য কিং অফ ডার্কনেস হতে পারবে। তখন তোমাকে একটা স্পেশাল তলোয়ার দেওয়া হবে, যে তলোয়ারটার সাহায্যে তুমি সবকিছুই কন্ট্রোল করতে পারবে। তবে তারা জানতো না তাদের এসব কথা সেখানে দাঁড়িয়ে থাকা লাল চুলওয়ালা একজন লোক শুনছিল। যাই হোক, এখন আমরা লাইট কিংডমের সিন দেখতে পাই। এখানে কুইন আইরিস সেই লোকগুলোর ব্যাপারে জেনে অনেক
বেশি অবাক হয়ে যায়, যারা ডার্কনেসের পাওয়ারে অনেক বেশি প্রভাবিত হয়ে গিয়েছিল। কুইন আইরিস তখন তার অতীতের ব্যাপারে ভাবতে থাকে। এখানে কুইন আইরিস আর তার বোন সীমা দুজনেই রানী হওয়ার জন্য যোগ্য ক্যান্ডিডেট ছিল, তবে তারা কেউই কাউকে হিংসা করতো না, কারণ তারা নিজেরা আগেই বলে রেখেছিল যে তাদের মধ্যে যেই রানী হোক না কেন এই ব্যাপারটা নিয়ে তারা কখনোই ঝগড়া করবে না বা কেউই মন খারাপ করবে না। একদিন রানী তাদের দুই বোনকে ডাকে এবং তাদের একটা পরীক্ষা নেয়, তবে এই পরীক্ষার পরেও সে ডিসাইড করতে পারে না যে কাকে পরবর্তী রানী বানানো হবে। যাই হোক, সেই রাতে তারা একটা ডিনার পার্টির আয়োজন করে। এখানে আমরা জানতে পারি আইরিস, সীমা আর ফিউজ তারা সবাই ছোটবেলার বন্ধু ছিল। ফিউজ তখন আইরিসকে কিছুটা এগিয়ে দিয়ে আসতে যায়। আইরিস তখন ফিউজকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমি কি একজন যোগ্য রানী হতে পারবো? ফিউজ তখন তার এই কথার কোনো সোজা উত্তর দেয় না। সে বলে, তোমাদের মধ্যে যে রানী হবে আমি তার প্রতি লয়াল থাকবো। এর পরের দিন আমরা দেখতে পাই আইরিস একটা পাহাড়ের কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে। তখনই একটা ডার্কনেসের মনস্টার তার উপরে আক্রমণ করে দেয়। তার আশেপাশে তখন কোনো সৈন্যই ছিল না। সে তখন প্রোজেনেটর রুলের কাছ থেকে কিছুটা শক্তি ধার চায় এবং এই শক্তির সাহায্যে ডার্কনেসের এই মনস্টারটাকে মেরে ফেলে। এটার কারণে তার কনফিডেন্স এখানে অনেক বেশি বেড়ে যায়। তবে তখনই প্রোজেনেটর রুন তার সাথে কথা বলা শুরু করে এবং তাকে পরবর্তী রানী হিসেবে ঘোষণা করে দেয়। আইরিস তখন প্রতিজ্ঞা করে সে অবশ্যই একজন ভালো রানী হবে আর যেভাবেই হোক না কেন সে তার রাজ্যকে প্রোটেক্ট করবে। যেভাবেই হোক সে লাইট আর ডার্কনেসের মধ্যে ব্যালেন্সকে বজায় রাখার চেষ্টা করবে। এরপরে আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যাকে এখন থেকে আমরা এক্স বলে সম্বোধন করব। এক্স এখানে ভ্যালেসের সাথে কথাবার্তা বলতে থাকে। এক্স এর কথার মাধ্যমে আমরা জানতে পারি সে এখন একটা কম্পিটিশনে ফাইট করবে। সে তখন ভ্যালেসকে জিজ্ঞাসা করে, তুমি কি এই কম্পিটিশনটা দেখতে আসবে? ভ্যালেস তখন বলে, না, কিং আমাকে কিছু কাজ দিয়েছে, আমাকে সেই কাজগুলো করতে হবে, তবে আমি জানি তুমি এই কম্পিটিশনটা জিততে পারবে। স্কিয়ার যেহেতু তোমার উপরে ভরসা করেছে তার মানে তুমি অবশ্যই পারবে, আমিও তোমাকে বিশ্বাস করি। এরপরে এক্স প্রতিযোগিতার জন্য সেখান থেকে চলে যায়। এক্স যখন সেই অ্যারেনাতে আসে তখন আমরা জানতে পারি এখানে যতজন আছে তারা সবাই কিং অফ ডার্কনেস হওয়ার ক্যান্ডিডেট। তারা এখানে একটা কম্পিটিশন করবে আর এই কম্পিটিশনে যে উইনার হবে সেই হবে পরবর্তীতে দা কিং অফ ডার্কনেস। এখন আমাদের মেইন ক্যারেক্টার এক্স কি কিং অফ ডার্কনেস হতে পারবে কিনা সেটা তো জানতে পারবো আমরা এর পরের ভিডিওগুলোতে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।